স্পেকট্রোফটোমেট্রি। স্পেকট্রোফটোমেট্রি। তো এই স্পেকট্রোফটোমেট্রি এই জিনিসটা কি? স্পেকট্রোফটোমেট্রি এই জিনিসটা কি কারো জানা আছে? গ্যাস অ্যানালাইজার বা গ্যাস। গ্যাস অ্যানালাইজার না, গ্যাস অ্যানালাইজার না। পালস অক্সিমিটার দিয়ে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট কিছু আমরা আইডেন্টিফাই করতে পারি পালস অক্সিমিটার এবং ইয়ে দিয়ে, ক্যাপনোগ্রাফি দিয়ে। খুবই ইম্পর্টেন্ট। মানে ক্যাপনোগ্রাফিটা যদি মনিটরিং এর সাথে থাকে তাহলে অনেক কিছু অনেক সহজ হয়ে যায়, এবং এগুলো কিন্তু মানে এসেনশিয়াল মনিটরিং এর একটা পার্ট। আমরা জানি এসেনশিয়াল মনিটরিং এর একটা পার্ট হচ্ছে এই আপনার পালস অক্সিমেট্রি এবং ক্যাপনোগ্রাফি, দুইটাই এসেনশিয়াল মনিটরিং এর পার্ট। তো এখানে স্পেকট্রোফটোমেট্রির যে বিষয়টা, এখানে দেখেন নামের সাথেই কিন্তু একটা কথা বলা আছে, ফটো মানে হচ্ছে আলো। স্পেকট্রোফটোমেট্রি, ঠিক আছে? তো এইটা এই জিনিসটা কি বলছি, সেটা হচ্ছে যে ধরেন আমি কোনো একটা কিছু মেজার করতে চাই, এবং এই মেজারমেন্টের যে জিনিসটা, কোনো একটা লিকুইড নিলাম, ধরেন এটা একটা লিকুইড, এবং এই লিকুইডের মধ্যে একটা সাবস্টেন্স আছে, ধরলাম সাবস্টেন্স এ। এই সাবস্টেন্সটা কতটুকু আছে, কি পরিমাণে আছে ওই লিকুইডে, সেটা আমরা মেজার করতে চাচ্ছি। এখন আমি জানি যে ওই লিকুইডের মধ্যে যে সাবস্টেন্স আছে, সাবস্টেন্স এ, সে একটা লাইট, একটা ওয়েভলেন্থের, যে কোনো একটা ওয়েভলেন্থের, নির্দিষ্ট ওয়েভলেন্থ এর লাইটকে সে অ্যাবজর্ব করে, ঠিক আছে? তো ওই যেই এ যে ওয়েভলেন্থটাকে অ্যাবজর্ব করে, সেই ওয়েভলেন্থের একটা লাইট আমরা এখানে পাঠালাম, এবং এ ওই লাইটটাকে অ্যাবজর্ব করছে, করছে, করার পরে যতটুকু মানে বাকি ছিল সেটা এই এপারে আসলো আর কি, পানিটাকে ক্রস করে, ওই লিকুইডটাকে ক্রস করে অপর পারে আসলো। এখন আমি যদি এটা ডিটেক্ট করতে পারি যে কতটুকু লাইট আসলো, তাহলে কি আমি কিছুটা আইডিয়া করতে পারবো না যে কতটুকু সাবস্টেন্স আছে? যদি এমন হয় যে আমি যে ওয়েভলেন্থের লাইট ছি, সেই ওয়েভলেন্থের খুবই এই মানে বলতে পারবো যে ওখানে সাবস্টেন্সটা আছে, কারণ সে এত বেশি অ্যাবজর্ব করেছে ওই লাইটটাকে, যে খুব সামান্য পরিমাণ ইয়াতে এসেছে, অপর পাশে এসেছে। কিন্তু এমন যদি হয় যে না, ওটা কম আছে এই সাবস্টেন্স, মানে আমি যে সাবস্টেন্স মেজার করতেছি সেই সাবস্টেন্স একটু কম আছে, এমন যদি হয় ওই লিকুইডে, তাহলে ফেলবো আমি যে লাইটটা ফেলবো দেখা যাবে যে সেই লাইটের অনেকখানি, মানে অনেকখানি এই অপর পাশে চলে আসছে, ঠিক আছে? তা আমি যদি দেখি যে অনেকখানি অপর পাশে চলে আসছে, তার মানে বুঝতে হবে যে ওকে অ্যাবজর্ব করার জন্য সাবস্টেন্স এ সে অনেক কম পরিমাণে আছে, সেজন্যই এটা বেশিরভাগই অপর পাশে চলে আসছে। তাহলে এইটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে ভাইয়া কথা কেটে কেটে আসছে, বেশি শোনা পারে। যাচ্ছে না। ওকে,
আমরা 5 মিনিটের একটু ব্রেক নেই, ইনশাআল্লাহ শুরু করব। করে তাহলে স্পেকট্রোফটোমেট্রিতে ছিলাম, সেটা কি মানে কোনো আইডিয়া পেয়েছেন আপনারা যে আমরা কোনো একটা সাবস্টেন্স যদি মেজার করতে চাই এবং আমরা যদি জানি ওই সাবস্টেন্সটা কোনো একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে, তাহলে আমরা একটা লাইট ফেলবো এবং কতটুকু লাইট অ্যাবজর্পশনের পরে ফিরে আসে সেই লাইটটা দেখে আমরা বুঝতে পারবো ওই সাবস্টেন্স কি পরিমাণে আছে ওই জায়গায়। এটা হচ্ছে স্পেকট্রোফটোমেট্রি। স্পেকট্রোফটোমেট্রি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা জাস্ট দুইটা ল পড়বো। একটা হচ্ছে বিয়ার্স থিকনেসের একটা জায়গা, আর হচ্ছে এর অর্ধেক থিকনেসের কোন একটা স্পেস। এখানে একটা সাবস্টেন্স আমরা মেজার করতে চাচ্ছি, যে সাবস্টেন্স হচ্ছে সাবস্টেন্স এ, এবং এই এই জায়গায় সাবস্টেন্স এ, এখানে এই ওয়াইডার যে স্পেসটা আছে, এখানে সাবস্টেন্স এ যেই পরিমাণে আছে, ন্যারোয়ার যে স্পেসটা আছে সেখানে সাবস্টেন্স এ ওয়াইডের চেয়ে আরেকটু মানে ডাবল পরিমাণে, ডাবল কনসেন্ট্রেশনে আছে ন্যারোয়ার প্লেসে। এখানে ডাবল কনসেন্ট্রেশনে আছে, এখানে সিঙ্গেল মানে হাফ কনসেন্ট্রেশনে আছে, এটার তুলনায় অর্ধেক কনসেন্ট্রেশনে আছে। তো আমি দুইটাই একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে সেই লাইটটা আমরা ফেললাম, এখানে ফেললাম, অ্যাবজর্ব হয়ে এই পাশে যতটুকু লাইট আসবে, আপনি একটু চিন্তা করেন, আমি যখন এই অর্ধেক ওয়েভ মানে অর্ধেক থিকনেসের স্পেসে আমি যখন ফেলবো, বাট এখানে আমি আগেই বলেছি যে এখানে সাবস্টেন্স আছে ওর চেয়ে ডাবল কনসেন্ট্রেশনে, তো এখানকার সাবস্টেন্স ওকে অ্যাবজর্ব করবে এবং রেমনেন্ট কিছুটা ফিরে আসবে। বলেন তো দেখি যে এইটায় এক্সাম্পল এ এবং এক্সাম্পল বি, এক্সাম্পল এ তে হাফ কনসেন্ট্রেশনে ছিল সাবস্টেন্স, এবং এক্সাম্পল বি যেখানে দিয়েছি ফুল কনসেন্ট্রেশনে সাবস্টেন্স, মানে ওর ডাবল। তো এখন আমি যদি কোনো ওয়েভলেন্থের লাইট ফেলি যে ওয়েভলেন্থকে ওই সাবস্টেন্সটা অ্যাবজর্ব করে, তাহলে দুই জায়গাতে কি একই রকম আসবে কিনা, নাকি বেশি কম হবে? এখানে ধরলাম 10 সেন্টিমিটার, হ্যাঁ, থিকনেস, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আর এখানে যে ছিল, এই সাবস্টেন্স এ ছিল, এইটার কনসেন্ট্রেশন ধরলাম এক্স পার এমএল এ, এক্স পরিমাণে আছে, আর এখানে পার এমএল এ তার দ্বিগুণ আছে, 2x পার এমএল। ঠিক আছে, বলেন তো আমি যদি লাইট ফেলি একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের, যেটাকে ওই সাবস্টেন্স এ অ্যাবজর্ব করছে, তাহলে আমি যখন 10 সেন্টিমিটারের মধ্যে দিয়ে ফেলবো, তখন যে লাইটটা রেমনেন্টটা এখানে আসবে, আমি যখন 5 সেন্টিমিটারের মধ্যে দিয়ে ফেলবো, তখন কি কম আসবে না বেশি আসবে না সেম আসবে? কম আসবে। একজন বলছেন কম আসবে, তবে Same, sir. আপনি আপনি দ্রুত আনসার দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জন বললা সেম আসবে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ মতামত দেন তো, একই রকম অ্যাবজর্পশন হবে কিনা।
নাকি বেশি অ্যাবজর্ব হবে, নাকি কম অ্যাবজর্ব হবে? 10 বেশি হবে আর 5 হচ্ছে কম হবে। 10-এ বেশি হবে, 5-এ কম হবে, আচ্ছা। কিন্তু এখানে তো মানে ওকে অ্যাবজর্ব করার যে সাবস্টেন্স এ, সে তো 10-এ আছে যে কনসেন্ট্রেশনে, ওই 5 সেন্টিমিটার থিকনেসে তার ডাবল কনসেন্ট্রেশনে আছে। খেয়াল করেছেন? সেমই কনসেন্ট্রেশনটা 5 সেন্টিমিটারে তার ডাবল, তাহলে সেম আসার কথা না? সেমই আসবে সেমই আসবে সেম স্যার, সেম সেম আসবে। আসবে, সেম আসবে। সেম সেম আসবে, ইয়েস। এটাই আমি আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। যেহেতু এখানে কনসেন্ট্রেশন মানে এটার চেয়ে এখানে কনসেন্ট্রেশন অর্ধেক, অতএব এটার থিকনেস ডাবল হলেও এটা বেশি অ্যাবজর্ব করতে পারবে না, সেম অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তো কোনো একটা সাবস্টেন্স কতটুকু অ্যাবজর্ব হবে সেটা কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে থিকনেস। থিকনেস কিন্তু একজন এই মানে এই এই যে যে আপনার পালস অক্সিমেট্রির যে দুইটা ল আছে, এটা পরীক্ষায় আসে, একটা হচ্ছে বিয়ার্স ল, একটা হচ্ছে ল্যাম্বার্টস ল, ঠিক আছে। তো ল্যাম্বার্টস ল এই নামের সঙ্গে কিন্তু একটা ইয়ে অনেক ইন্ডিকেটিং একটা কিছু ইয়ে করা আছে। আমাদের দেশে সাধারণত এটা এই ধরনের একটা প্রবাদ আছে যে লম্বা যারা তাদের নাকি বুদ্ধি কম থাকে। অবশ্য এটা মানে এই প্রবাদ গুলো অনেক আগের, তো এটা আসলে একটা ঐতিহ্যের মধ্যে চলে আসছে, বাট প্র্যাকটিক্যালি এগুলোর কোনো ইমপ্লিকেশন পাবেন না। তো আপনি যাই হোক এটা মনে রাখার জন্য এটা আবার আনতে পারেন। কারণ হচ্ছে এই ল্যাম্বার্টস ল, এই যে লম্বা যে লোকটা, এই এই ও কি ল বের করেছে দেখেন। ও বলেছে ল্যাম্বার্টস ল স্টেট দ্যাট ইচ লেয়ার অফ ইকুয়াল থিকনেস, খেয়াল করেন আমার কথা, ইচ লেয়ার অফ ইকুয়াল থিকনেস absorbs an equal fraction of radiation which passes through it। মানে ও বলছে থিকনেস বেশি হলে অ্যাবজর্পশন বেশি হবে, থিকনেস কম হলে অ্যাবজর্পশন কম হবে। এটা হচ্ছে ল্যাম্বার্টস ল এর কথা। আর বিয়ার্স ল কি বলেছে সেটা দেখেন। বিয়ার্স ল স্টেট দ্যাট দ্য অ্যাবজর্পশন অফ রেডিয়েশন by a given thickness of solution of a given concentration is the same as that of twice the thickness of solution of half the concentration। বোঝা গেছে বিয়ার্স লটা? আরেকবার একটু স্যার। দেখেন আমি যেই এক্সাম্পলটা দিয়েছি না, এই বিয়ার্স ল এর এক্সাম্পলটা আবার বলছি। বিয়ার্স ল স্টেট দ্যাট দ্য অ্যাবজর্পশন অফ রেডিয়েশন অ্যাবজর্ব হবে বাই এ গিভেন থিকনেস অফ সলিউশন, মানে একটা নির্দিষ্ট থিকনেসের সলিউশনের, অফ এ গিভেন কনসেন্ট্রেশন, এবং একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন এর, ইজ দ্য সেম, একই রকম হবে। কোন ক্ষেত্রে? অ্যাজ দ্যাট অফ টুয়াইস দ্য থিকনেস অফ সলিউশন, মানে আমরা যদি ওই সলিউশনের থিকনেসটা ডাবল করি, হ্যাঁ, অ্যান্ড হাফ দ্য কনসেন্ট্রেশনটা যদি অর্ধেক করি, তাহলে একই হারে অ্যাবজর্ব হবে। মানে আমরা যেমন এখানে আপনার একটা থিকনেসের একটা কনসেন্ট্রেশনের সলিউশনে লাইট ফেলেছিলাম, তারপর কি করেছিলাম, যে এই থিকনেসটাকে ডাবল করেছিলাম এবং কনসেন্ট্রেশনটাকে হাফ করেছিলাম, কি পেলাম, যে সেম অ্যাবজর্পশন হচ্ছে। এইটাই কিন্তু বিয়ার্স ল, মানে আমরা এতক্ষণ যে এক্সাম্পলটা দিলাম এইটাই বিয়ার্স ল। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু ল্যাম্বার্টস ল, এই যে এই লম্বা লোকটা, সে কিন্তু একটা ভুলভাল ল বের করেছিল, সেটা এখন বলছি, মন দিয়ে শুনেন। ল্যাম্বার্টস ল স্টেট দ্যাট ইচ লেয়ার অফ ইকুয়াল থিকনেস each layer of equal thickness absorb an equal fraction of radiation which passes through it। মানে ইকুয়াল থিকনেস হলেই সে ইকুয়াল রেডিয়েশন অ্যাবজর্ব করবে। এটা কেমন হাস্যকর না এই লটা? ইকুয়াল থিকনেসে যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে বেশি অ্যাবজর্ব করবে না? একই রকম থিকনেস কিন্তু কনসেন্ট্রেশন যেটার বেশি
সেটা তো বেশি অ্যাবজর্ব করবে। এই ল্যাম্বার্টস সাহেব মানে ইয়ে নিয়ে কিছু বলেনি নাই, কনসেন্ট্রেশন নিয়ে কিছু বলেনি নাই। উনি শুধু থিকনেস নিয়েই বলে গেছেন যে থিকনেস যদি ইকুয়াল হয় অ্যাবজর্পশন ইকুয়াল হবে, থিকনেস বেশি হলে অ্যাবজর্পশন বেশি হবে, থিকনেস কম হলে অ্যাবজর্পশন কম হবে। আপনারা কি বুঝতে পারছেন কত বড় একটা লিমিটেশন আছে এই লয়ে, ল্যাম্বার্টস লয়ে? জি জি স্যার। ল্যাম্বার্টস ল টেল অনলি অন থিকনেস, এখানে ইয়াটাকে একদম ইগনোর করা হয়েছে, কনসেন্ট্রেশনটাকে। বাট বিয়ার্স ল স্পিক্স বোথ থিকনেস অ্যান্ড কনসেন্ট্রেশন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট বিয়ার্স ল is more specific than Lambert's law. আচ্ছা, এইটুকু বোঝা গেলে আজকে আপনারা মানে যদি এই পালস অক্সিমেট্রির ওয়ার্কিং প্রিন্সিপালটাও বুঝতে পারেন, তাহলে ধরে নেবেন যে না, আপনার অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে। ঠিক আছে, পালস অক্সিমেট্রি যে কিভাবে কাজ করে এটা বেশ মানে সূক্ষ্ম কিছু ব্যাপার আছে আর কি, যেটা জানা খুব জরুরি। এবং সেই জিনিসগুলো জানলে আপনার দেখবেন এরপরে যখন আপনি পালস অক্সিমিটার দেখবেন আপনার খুব ভাল লাগবে যে এই ছোট একটা ইনস্ট্রুমেন্টস এতগুলা কাজ করে, মানে ও এটা কিভাবে করে আর কি। তো আমরা যাচ্ছি যে পালস অক্সিমিটার এর মানে ওয়ার্কিং প্রিন্সিপালে দুইটা ল তো আমরা জেনেই ফেললাম। এবার আমরা ফটোমেট্রির বাকি এগুলা দেখব। ঠিক আছে, পালস অক্সিমেট্রিতে আমরা কিছু লাইট ব্যবহার করি। ঠিক আছে, এটা আপনাদের কি জানা আছে আমরা কয়টা লাইট ব্যবহার করি পালস অক্সিমেট্রিতে? দুইটা। দুইটা রাইট। গুড, দুইটা লাইট আমরা ব্যবহার করি। আচ্ছা, এই দুইটা লাইট কি কি লাইট? রেড, ইনফ্রারেড। রেড, ইনফ্রারেড। আচ্ছা, তাহলে আমরা কি আপনি কি কখনো দেখেছেন পালস অক্সিমেট্রির কেমন আলোগুলা কেমন? লাল কালার দেখছি। রেড কালার দেখেছেন, আর ইনফ্রারেড? ইনফ্রারেড কালার কে দেখেছেন বলেন তো দেখি। ইনফ্রারেড স্যার দেখা যায় স্যার? দেখা যায়, দেখেছেন? না তো স্যার, না তো স্যার। আচ্ছা, মানে আমরা একটা কালারই দেখি, রেড, তাই তো? ইনফ্রারেড জি স্যার। আমাদের দৃষ্টিসীমার বাইরের কিছু, হ্যাঁ, সেই জন্য ইনফ্রারেডটা আসলে আমরা মানে দেখতে পাই না। ইনফ্রারেড মানে মানুষের মানে স্পেসিস হিসেবে মানুষ ইনফ্রারেড দেখতে পায় না। ঠিক আছে, আমরা সাধারণত দুইটা লাইট ফেলি, একটা হচ্ছে রেড লাইট আর একটা হচ্ছে ইনফ্রারেড লাইট। এই মানে আমি যে ফিগার এখন আঁকছি এটা খুব ভয়াবহ ফিগার হবে, আপনারা সুন্দর করে আঁকবেন পরীক্ষায়। ঠিক আছে, বাট আমি আপনাদের বোঝানোর জন্য যতটুকু দরকার সেটা দেখানোর জন্য আমি ইয়ে করছি। প্রথমত আমরা রেড লাইট ফেলি, রেড লাইট হচ্ছে 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের, 660 রেড লাইট ফেললাম। এবং আমরা ইনফ্রারেড লাইট যেটা ফেলি সেটা হচ্ছে 940। ওকে, 940। আসলে আমরা মানে দেখতে লাইট রেড। ভালো লাগবে। কি বুঝতে পারছেন কত বড় একটা লিমিটেশন আছে এই লয়ে, ল্যাম্বার্টস লয়ে? জি জি স্যার। ল্যাম্বার্টস ল টেল অনলি অন থিকনেস, এখানে ইয়াটাকে একদম ইগনোর করা হয়েছে, কনসেন্ট্রেশনটাকে। বাট বিয়ার্স ল স্পিক্স বোথ থিকনেস অ্যান্ড কনসেন্ট্রেশন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট বিয়ার্স ল ইজ মোর স্পেসিফিক দেন ল্যাম্বার্ট। ঠিক আছে, পালস অক্সিমেট্রি যে কিভাবে কাজ করে এটা বেশ মানে সূক্ষ্ম কিছু ব্যাপার, এটা কিভাবে করে আর কি। ঠিক আছে, পালস অক্সিমেট্রিতে আমরা কিছু লাইট ব্যবহার করি।
ঠিক আছে, এটা আপনাদের কি জানা আছে আমরা কয়টা লাইট ব্যবহার করি পালস অক্সিমেট্রিতে? দুইটা। দুইটা রাইট। গুড, দুইটা লাইট আমরা ব্যবহার করি। আচ্ছা, এই দুইটা লাইট কি কি লাইট? রেড, ইনফ্রারেড। রেড, ইনফ্রারেড। আচ্ছা, তাহলে আমরা কি আপনি কি কখনো দেখেছেন পালস অক্সিমেট্রির কেমন, আলোগুলা কেমন? লাল কালার দেখছি। রেড কালার দেখেছেন, আর ইনফ্রারেড? ইনফ্রারেড কালার কে দেখেছেন বলেন তো দেখি। ইনফ্রারেড স্যার দেখা যায় স্যার? দেখা যায়, দেখেছেন? না তো স্যার, না তো স্যার। আচ্ছা, মানে আমরা একটা কালারই দেখি, রেড, তাই তো? ইনফ্রারেড জি স্যার। আমাদের দৃষ্টিসীমার বাইরের কিছু, হ্যাঁ, সেই জন্য ইনফ্রারেডটা আসলে আমরা মানে দেখতে পাই না। ইনফ্রারেড মানে মানুষের মানে স্পেসিস হিসেবে মানুষ ইনফ্রারেড দেখতে পায় না। ঠিক আছে, আমরা সাধারণত দুইটা লাইট ফেলি, একটা হচ্ছে রেড লাইট আর একটা হচ্ছে ইনফ্রারেড লাইট। এই মানে আমি যে ফিগার এখন আঁকছি এটা খুব ভয়াবহ ফিগার হবে, আপনারা সুন্দর করে আঁকবেন পরীক্ষায়, ঠিক আছে? বাট আমি আপনাদের বোঝানোর জন্য যতটুকু দরকার সেটা দেখানোর জন্য আমি করছি। প্রথমত আমরা রেড লাইট ফেলি, রেড লাইট হচ্ছে 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের, 660 রেড লাইট ফেললাম। এবং আমরা ইনফ্রারেড লাইট যেটা ফেলি সেটা হচ্ছে 940। ওকে, 940। আমি করছি, প্রথমত আমরা রেড লাইট ফেলি, রেড লাইট হচ্ছে 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের, 660 রেড লাইট ফেললাম। এবং আমরা ইনফ্রারেড লাইট যেটা ফেলি সেটা হচ্ছে 940। ওকে, 940। আমাদের হিমোগ্লোবিনের মধ্যে অক্সি হিমোগ্লোবিন আছে এবং ডি অক্সি হিমোগ্লোবিন আছে, ঠিক আছে? অক্সি হিমোগ্লোবিন এবং ডি অক্সি হিমোগ্লোবিন। তো এই রেড লাইটটা, লাল লাইট, লাল লাইটটাকে এক গ্রুপ বেশি অ্যাবজর্ব করবে এবং ইনফ্রারেড লাইটটাকে আরেক গ্রুপ বেশি অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তো আপনারা বলেন তো রেড লাইটকে কে বেশি অ্যাবজর্ব করবে বেশি, আন্দাজে বলেন। অক্সি হিমোগ্লোবিনের রং হচ্ছে লাল, আর ডিঅক্সি হিমোগ্লোবিনের রংটা ধরলাম নীল। হুইচ ওয়ান উইল অ্যাবজর্ব রেড লাইট? ডিঅক্সি হিমোগ্লোবিন। ডিঅক্সি হিমোগ্লোবিন রেড লাইটকে অ্যাবজর্ব করবে। আচ্ছা, খুবই চমৎকার আনসার, সবাই একমত তো? ডিঅক্সি হিমোগ্লোবিনকে রেড লাইট বেশি অ্যাবজর্ব করবে। ডিঅক্সি হিমোগ্লোবিন, স্যার অক্সি হিমোগ্লোবিন রেড লাইট অ্যাবজর্ব করবে। অক্সি হিমোগ্লোবিন লাল না, হুম। আর রেড লাইটও ডিঅক্সি তো লাল, হিমোগ্লোবিন। তাহলে ডিঅক্সি অক্সি মানে অক্সি হিমোগ্লোবিন রেড লাইট অ্যাবজর্ব করে। শোনেন, ও ও যে কালার, সে ওই কালারের প্রতি তার ইন্টারেস্ট কেন থাকবে? ঠিক আছে, মানে অপোজিট কালারের প্রতি ইন্টারেস্টটা থাকবে, এভাবে আমরা মনে রাখি। অপোজিট কালারের প্রতি ইন্টারেস্টটা বেশি থাকবে। তাহলে এখানে ডিঅক্সি হিমোগ্লোবিন, ওর কালার যেহেতু নীল, অতএব ও বেশি অ্যাবজর্ব করবে রেড লাইটকে, ঠিক আছে? আর অক্সি হিমোগ্লোবিনের কালার হচ্ছে লাল, অতএব অক্সি হিমোগ্লোবিন বেশি অ্যাবজর্ব করবে ইনফ্রারেড লাইটকে। মনে থাকবে এটা? তাহলে এই যে নীল কালার যেটা, এটা হচ্ছে ডিঅক্সি। আমার মনে হয় এটা আমি একদম যাতে আপনাদের
ইয়ে না হয় ডিঅক্সি হিমোগ্লোবিন, আর লাল কালারের যেটা সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। দেখেন এই অক্সি হিমোগ্লোবিনটা বেশি বেশি ইনফ্রারেডকে অ্যাবজর্ব করছে 940, এবং ইয়াটা ডিঅক্সি হিমোগ্লোবিন এ বেশি বেশি রেড লাইটকে অ্যাবজর্ব করছে। ঠিক আছে, এখন রেড লাইট অ্যাবজর্পশন, রেড লাইট অ্যাবজর্পশন এবং ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন, এটার একটা রেশিও আছে। হ্যাঁ, রেশিও। এই রেশিওটাকে দেখে, এই রেশিও কিরকম সেইটাকে দেখে পালস অক্সিমিটার একটা রিডিং দেয় যে স্যাচুরেশন কেমন। ঠিক আছে, তো যদি রেড লাইট অ্যাবজর্পশন বেশি হয়, রেড লাইট অ্যাবজর্পশন বেশি হয়, তাহলে যেই ব্লাড ব্লাড আমরা এক্সামিন করছি ওই ব্লাডে কোন হিমোগ্লোবিনের পরিমাণ বেশি বলেন তো? আবু আলিম এবং সৌমিত্র বলেন তো, রেড লাইট অ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে ওই ব্লাডে কোন হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি? ডিঅক্সি হিমোগ্লোবিন। ডিঅক্সি হিমোগ্লোবিন। ডিঅক্সি হিমোগ্লোবিন। দারুণ। আচ্ছা, তাহলে রুমা এবং নিশাত আপনারা বলবেন, যদি ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন বেশি হয় তাহলে ওই ব্লাডে কোন হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, কারণ ইনফ্রারেড কে বেশি বেশি অ্যাবজর্ব করছে। তো একটা রেশিও করা হয়, রেড লাইট অ্যাবজর্পশন বা ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন। এই রেশিওটা যদি বেশি হয়, এই রেশিওটা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে রেড লাইট অ্যাবজর্পশন বেশি হয়েছে। এই রেশিওটা যদি কম হয় তাহলে বুঝতে হবে ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন বেশি হয়েছে। ওকে, এবার বলেন তো এই রেড লাইট অ্যাবজর্পশন এন্ড ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন, এই যে যে রেশিওটা আছে, এই রেশিওটা বেশি বেশি হলে মানে কোন হিমোগ্লোবিনটা বেশি আছে? সানি এবং শাওলিন আজমির, আপনারা কি পারবেন? এই রেশিওটা বেশি, রেড লাইট অ্যাবজর্পশন বা ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন একটা রেশিও আছে, এই রেশিওটা বেশি। এখন বলেন তো দেখি, এখন যদি পারেন আমি খুবই খুশি হব, না পারলে আমি এক্সপ্লেনেশন করব। ডিঅক্সি। আচ্ছা, রেড লাইট অ্যাবজর্পশন বেশি ভাইয়া হয়েছে। হ্যাঁ, ডিঅক্সি। ডিঅক্সি হিমোগ্লোবিন বেশি, তাই তো? জি ভাইয়া, ডিঅক্সি হিমোগ্লোবিন ওকে, বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো আমরা ইয়াটা বুঝে গেলাম। আর এই মাঝখানে দেখেন, মাঝখানে এই 800 800 ওয়েভের কাছাকাছি ওয়েভলেন্থের যদি আমরা লাইট ফেলি, 800-র কাছাকাছি ওয়েভলেন্থ আমরা যদি লাইট ফেলি তাহলে অক্সি হিমোগ্লোবিন এবং ডিঅক্সি হিমোগ্লোবিন সমানভাবে ওকে অ্যাবজর্ব করবে। আমি এই কথাটা আবার একটু বোঝাচ্ছি। প্রথমত, আমরা যদি 660 ওয়েভলেন্থের মানে রেড লাইট ফেলি, একে ডিঅক্সি হিমোগ্লোবিন বেশি অ্যাবজর্ব করবে। আমরা যদি 940 ওয়েভলেন্থের ইনফ্রারেড লাইট ফেলি তাহলে একে অক্সি হিমোগ্লোবিন বেশি অ্যাবজর্ব করবে। কিন্তু আমরা যদি 790 মানে 800-র কাছাকাছি একটা ওয়েভলেন্থ আছে, ঠিক আছে, 800-র কাছাকাছি ওয়েভলেন্থের কোন ওয়েভলেন্থের লাইট যদি আমরা ফেলি তাহলে ওকে রেড লাইটও যেভাবে অ্যাবজর্ব করবে ইনফ্রারেড লাইটও সেইভাবে অ্যাবজর্ব করবে। এইটার নাম হচ্ছে আইসোবেস্টিক পয়েন্ট। আইসোবেস্টিক পয়েন্ট আপনারা যখন ফিগার আঁকবেন এই আইসোবেস্টিক পয়েন্টটা অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন। ঠিক আছে, আইসোবেস্টিক পয়েন্টটা উল্লেখ করতেই হবে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন আইসোবেস্টিক পয়েন্ট? জি স্যার। জি ভাই। আচ্ছা, আচ্ছা, এখন আসেন এই পালস অক্সিমিটার, এই যে এই ছোট্ট মেশিনটা কি কি কাজ করে। ও মানে দারুণ একটা
দারুণ একটা মেশিন, এবং এটা অনেক সিম্পল, কিন্তু ওর কাজ অনেক। ও যদি মানুষ হইতো, ও নিজেকে দাস মনে করতো, এত কাজ করে সে। দেখেন, প্রথমত ও রেড লাইট ফেলে, ঠিক আছে? পালস অক্সিমিটার প্রথমত রেড লাইট ফেলে, মনে রাখেন এটা। যখন রেড লাইট ফেলবে তখন ইনফ্রারেড বন্ধ, ঠিক আছে? যখন রেড ফেলবে তখন ইনফ্রারেড বন্ধ। এই রেড ফেলার পরের যে ইয়েটা, সেটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড ফেলবে, এবং যখন ইনফ্রারেড ফেলবে তখন রেড লাইট বন্ধ। এরপরে কি জানেন? প্রথমে রেড ফেললো, পরে ইনফ্রারেড ফেললো, তারপরে কি ফেলবে? এটা কে বলতে পারবে? তারপর কি স্যার ওই যে আইসোবেস্টিক? আইসোবেস্টিক কিন্তু এই সৌমিত্র, ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? রেড ফেলছে, ইনফ্রারেড ফেলছে, ঠিক আছে? আইসোবেস্টিক এখানে ফেলবে না। আইসোবেস্টিক ইনফ্যাক্ট পালস অক্সিমেট্রিতে আইসোবেস্টিক ওয়েভলেন্থ দেয়া নাই, এই দুইটা ওয়েভলেন্থই দেয়া আছে, ঠিক আছে? মানে তোমার এই ইনোভেটিভ আনসারের জন্য ধন্যবাদ, যে তুমি চিন্তা করেছো যে তাইলে কি আইসোবেস্টিক আরেকটা লাইট ফেলবে কিনা। আইসোবেস্টিক তো একটা ওয়েভলেন্থের লাইট, তাই তো? ওর ওয়েভলেন্থের দুইটা ওয়েভলেন্থ আছে, একটা রেড একটা ইনফ্রারেড, আর কিছু ফেলতে পারবে না। তাহলে এরপরে কি করবে? আবার রেড আবার ইনফ্রারেড। আচ্ছা, এই এইটা মানে আবার রেড আবার ইনফ্রারেড, এই আনসারটাও আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এটাও ঠিক না। এই 3 নম্বরটা হবে এরকম। 3 নম্বরে প্রথমে রেড, তারপর ইনফ্রারেড, তারপরে নো লাইট, কোনো লাইট না। কেন নো লাইট আমি একটু পরে আসছি। তারপর আবার কি চয়ন? আবার রেড তারপর ইনফ্রারেড, তারপরে আবার নো লাইট। নো লাইট, ঠিক আছে। এখন দেখেন ওই পিচ্চি কি করে। প্রথমে রেড লাইট ফেললো, রেড লাইট ফেলে রেড লাইট অ্যাবজর্পশন এটা সে বের করে ফেললো। যদি দুইটা একসঙ্গে ফেলে তাহলে তো এই অ্যাবজর্পশনটা বোঝা যাবে না, ঠিক আছে? এরপরে ইনফ্রারেড ফেললো, ইনফ্রারেড ফেলে ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশন সে দেখে ফেললো, ঠিক আছে? এরপরে সে কোনো লাইটই ফেলবে না। লাইট না ফেলার ইয়েটা কি, সেটা বোঝার জন্য আমরা পালস অক্সিমিটারের যেই জিনিসটা বুঝি নাই সেটা এখন বোঝার চেষ্টা করব। দেখেন, এখানে হচ্ছে আমি ঠিক এই জায়গায় আবার আসব, ঠিক আছে? ঠিক এই জায়গাটাতে আমি আবার আসব, কিন্তু এখানে আসার আগে আমি পালস অক্সিমিটারের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু ইয়ে করে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের নেল। এখানে পালস অক্সিমিটার ইনকর্পোরেট করা হলো। দিস ইজ পালস অক্সিমিটার। এখান থেকে রেড লাইট পড়বে, রেড লাইট পড়ার পরে দেখেন প্রথমত ও কোন কোন ব্যারিয়ার ক্রস করে আসবে। রেড রেড লাইট কাকে কাকে ক্রস করে আসবে দেখেন। এখানে নেইল বেড আছে, নেইল বেডের পরে এসে এখানে টিস্যু আছে, ব্লাড আছে, ঠিক আছে? তো আপনি খুব গভীরভাবে ভাবেন, নেইল বেড গেল, এরপরে নিচে টিস্যু আসবে, এরপরে এর ভেতরকার ব্লাড আসবে, ঠিক আছে? এই এই জিনিসগুলো আমরা একটু একটু
গভীরভাবে ভাবি, সেটা হচ্ছে ব্লাড আছে আর্টেরিওলার ব্লাড, ব্লাড আছে ক্যাপিলারি ব্লাড, ব্লাড আছে ভেইনের ব্লাড, ভেনাস ব্লাড, ঠিক আছে। তারপর মাসেল আছে, সফট টিস্যু আছে, উপরে নেইল টেল যা আছে। একটা জিনিস, পালস অক্সিমিটার আসলে মানে কাকে করে ও কাকে খুঁজে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার খুঁজে হচ্ছে মানে পালসেটাইল কম্পোনেন্ট অফ ব্লাডকে, পালসেটাইল কম্পোনেন্ট অফ ব্লাড ওকে খুঁজে। সেটা কিরকম দেখেন, মানে আমাদের আর্টারিতে ব্লাড আছে, ক্যাপিলারিতে ব্লাড আছে, ভেইনে ব্লাড আছে, তো কোন ব্লাডটা পালসেটাইল বলেন তো দেখি? আর্টারি artery. আর্টারিয়াল। আর্টেরিয়াল ব্লাড। ভেইন ক্যাপিলারি তো পালসেটাইল না। এখন এই যে যে আমরা আর্টেরিয়াল ব্লাড পালসেটাইল এটা বলি, ঠিক আছে, এখানে একটু আর একটু স্পেসিফিক হতে হবে। সেটা হচ্ছে আর্টারির পুরা ব্লাডটা কি কিনা, পালসেটাইল কিনা। এবার দেখি কে কে বলতে পারেন আর্টারির হোল ব্লাড অফ আর্টারি ইজ পালসেটাইল অর নট। বলেন দেখি, আর্টারিতে যত ব্লাড আছে সবই কি পালসেটাইল? সানি কি বলেন? স্যার লেটারাল ওয়ালে যেগুলো আছে ওগুলা পালসেটেন্স। কোন ওয়াল? মানে স্যার আর্টারি স্যার লেটারাল যে ওয়াল স্যার, মানে আর্টারির মুখে যে সব ব্লাড গুলো থাকে, মানে যেটা আর্টারির মাঝখানে। শোনেন, আর আর্টারিতে মানে পালসেটাইল ব্লাড মানে আমরা যেটা জানি যে হার্ট যখন পাম্প করে তখন নতুন যে ব্লাডটা আসে, এটা অনেকটা আপনি যদি ভেন্টিলেশনের কথা চিন্তা করেন যে নিউ এয়ার বা নিউ গ্যাস আসাকে আমরা ভেন্টিলেশন যেমন বলি, এই আর্টারিতে হার্ট যখন পাম্প করে তখন নতুন যে ব্লাডটা আসে সেটাকে পালসেটাইল ব্লাড বলা হয়। এবং আর্টারির পুরা ব্লাডটা পালসেটাইল না, বিকজ যখন পাম্প না করা হয় ডিউরিং ডায়াস্টল তখনও তো আর্টারিতে কিছু ব্লাড থাকে আমরা জানি। অতএব আর্টারির পুরা ব্লাডটা পালসেটাইল না, কিছুটা পালসেটাইল কিছু নন পালসেটাইল আছে, ঠিক আছে। তো আমরা যে এই যে লাইটটা রেড লাইট ফেলছি, এই রেড লাইট কে অ্যাবজর্ব করছে আর্টেরিয়াল নন পালসেটাইল ব্লাড, আর্টেরিওলার পালসেটাইল ব্লাড, ক্যাপিলারির ব্লাড অলওয়েজ নন পালসেটাইল, ভেইনের ব্লাড অলওয়েজ নন পালসেটাইল, মাসেল সফট টিস্যু, এখানে যা যা আছে সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট এক্সেপ্ট পালসেটাইল আর্টেরিয়াল ব্লাড। এ কিছু সময় আসছে, কিছু সময় আসছে না, কিছু সময় আসছে, কিছু সময় আসছে না, বোঝা গেছে? তো এই পালস অক্সিমিটারের কাজটা কি জানেন? ওই যে যে ইয়েটা আছে না, পালসেটাইল যে ব্লাডটা, সেইটাকেই সে শুধু করবে, মানে সেটাকেই সে শুধু প্রকাশ করবে, বাকি যেগুলা সেগুলা নিয়ে সে কাজ করবে না। এক্সাম্পল দিচ্ছি, ধরেন যদি পালস অক্সিমিটার দেখে যে এখানে প্রতি বিটে বিটে প্রতি বিটে বিটে মানে ধরেন এরকম যে কনস্ট্যান্টলি এতটুকু অ্যাবজর্ব হচ্ছে লাইট, কিন্তু প্রতি বিটে বিটে লাইটের অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, এরকম এরকম বেড়ে যাচ্ছে, এরকম বেড়ে যাচ্ছে, তাহলে পালস অক্সিমিটার যে কাজটা করবে যে সে এই সবগুলাকে সাবট্রাকশন করে শুধুমাত্র পালসেটাইল ব্লাডের যে পোর্শনটা সেইটা নিয়ে কাজ করবে, পালসেটাইল ব্লাডের পোর্শনটা নিয়ে কাজ করবে, সে অন্যান্য পোর্শন নিয়ে কাজ করবে না, ঠিক আছে।
এটা কি বুঝতে পেরেছেন? জি। কাইন্ডলি আবার একটু রিপিট করলে ভালো হয় এই অংশটা। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার মূলত যখন এই রেড লাইটটা আমরা ফেলবো, এই রেড লাইট নেইল বেডের মধ্যে দিয়ে যাবে। নেইল বেডের নিচে যে মাসেল আছে, দেন আর্টেরিওলার ব্লাড, ক্যাপিলারি ব্লাড, ভেনাস ব্লাড, দেন হচ্ছে সফট টিস্যু, যা যা আছে সবাই ওকে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তো পালস অক্সিমিটার যেটা দেখবে যে কিছু কিছু সময় এই অ্যাবজর্বেন্টটা বেড়ে যাচ্ছে আর কি, অ্যাবজর্পশন কিছু কিছু সময় বেড়ে যাচ্ছে আর বাকি সময় একই রকম থাকছে। তখন পালস অক্সিমিটার বুঝবে যে ওই বেড়ে যাওয়া যে সময়টা, সেটা হচ্ছে পালসেটাইল পিরিয়ড। যখন একটু বেড়ে যাচ্ছে বেজলাইনের চেয়ে, তখন ও যে কাজটা করবে যে বেজলাইনের যে পোর্শনটা আছে সেটাকে একদম বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে শুধুমাত্র পালসেটাইল যে অংশটা সেটাকে নিয়েই সে কাজ করবে। দ্যাটস ওয়াই আমরা পালস অক্সিমিটারে যে আমরা দেখি, স্যাচুরেশন দেখি, ও শো করে কার স্যাচুরেশন? পালসেটাইল ব্লাডের স্যাচুরেশন। ইট ডাজ নট শো ইভেন আর্টেরিয়াল, হোল আর্টেরিয়াল ব্লাডের স্যাচুরেশন। এটা শুধু পালসেটাইল আর্টেরিয়াল ব্লাডের স্যাচুরেশনটা শো করে। বুঝতে পেরেছেন? এই সাবট্রাকশন করে দেয়। কনস্ট্যান্টলি যতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটাকে সে এক্সট্রা অ্যামাউন্ট যে অ্যাবজর্পশন হচ্ছে তার থেকে বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে ওই এক্সট্রা অ্যামাউন্ট যে অ্যাবজর্পশন হচ্ছে না, ওইটুকু পোর্শন নিয়ে কাজ করে। সেই জন্য বলা হয় এটা SpO2, মানে পালসেটাইল ব্লাডের হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখি। মানে পালস অক্সিমিটার দিয়ে আমরা কি দেখি? প্রশ্নের অ্যাকিউরেট আনসার হচ্ছে আমরা পালসেটাইল ব্লাডে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন কত পার্সেন্ট সেটা দেখি। যদি বলেন যে আর্টেরিয়াল ব্লাডের হিমোগ্লোবিনে অক্সিজেনের পার্সেন্টেজ অফ অক্সিজেন স্যাচুরেশন দেখি, এইটা কিছুটা মানে নট 100% কারেক্ট। কারণ হচ্ছে আর্টেরিয়াল ব্লাডের মধ্যে যারা পালসেটাইল আছে সেটার অক্সিজেন স্যাচুরেশনটা আমরা দেখি পালস অক্সিমিটার দিয়ে। বুঝতে পেরেছেন কি? বুঝেন নাই? বুঝছি প্রশ্ন ভাইয়া। কি? আচ্ছা, আচ্ছা, এখন দেখেন ও কিভাবে এই কাজটা করে, কতটুকু অ্যাবজর্ব হলো বেচারা, বুঝে কিভাবে এতটুকু ছোট একটা ইনস্ট্রুমেন্ট সে কিভাবে বুঝে সেটা সেটা দেখাচ্ছি। দেখেন, এই যে যে আমরা একটা লাইট ফেললাম, এই লাইটটা অ্যাবজর্ব করলো কিছু ডিঅক্সি হিমোগ্লোবিন। অ্যাবজর্ব করার পরে এখানে তো আমরা আহ কি বলে, লাইটের সোর্স আসছে যেখান থেকে লাইট আসছে, এখানে একটা ইনস্ট্রুমেন্টস ইউজ করি যেটার নাম হচ্ছে ফটোডায়োড। এটার প্রপার্টিজ হচ্ছে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টরের যে এটা হয়তো আপনাদের মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। সেমি কন্ডাক্টর জিনিসটা আমি বলছি, কন্ডাক্টর হচ্ছে যার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে, এটা হচ্ছে কন্ডাক্টর। ইনসুলেটর হচ্ছে যার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে না। আর সেমি কন্ডাক্টর হচ্ছে যার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হতে পারে যদি আমরা সেখানে বাইরে থেকে কোনো এনার্জি বা কোনো কিছু দেই। ঠিক আছে, যে কোনো টাইপের এনার্জি দিলেই ইলেকট্রন ফ্লো হতে পারে। যদি মানে ইলেকট্রন ডিফারেন্স থাকে দুই পাশে, তাহলে ইলেকট্রন ফ্লো হতে পারে। ডেফিনেটলি ভোল্ট থাকতে হবে। তো আমি এখানে দেখেন আমরা যে ফটোডায়োডটা ইউজ করেছি, ফটোডায়োড হচ্ছে সেমি কন্ডাক্টরের মতো। সেমি কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হয় কিনা? ইয়েস, হয়। কখন হয়? যখন হিট এনার্জি দেওয়া হয় তখন হয়, বাইরে থেকে কোনো এনার্জি। তো এখানে
যে ইয়েটা আসলো, আমরা একটা রেড লাইট ফেললাম, এই রেড লাইটকে ডিঅক্সি হিমোগ্লোবিন অ্যাবজর্ব করলো, যেটা বাকি থাকবে সেটা এখানে আসবে এবং সেটা এখানে এসে ওকে একটা এনার্জি দিবে এবং যখনই এই ওকে এনার্জিটা দিল তখন এখানে ইলেকট্রন ফ্লো হবে। ঠিক আছে, তো ইলেকট্রন ফ্লো যদি বেশি হয়, এই প্রশ্নের আনসার আমাকে সৌমিত্র দিবেন। ইলেকট্রন ফ্লো যদি বেশি হয়, আমি রেড লাইট ফেললাম, রেড লাইট ফেলার পর ডিঅক্সি হিমোগ্লোবিন ওকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার পরে কিছু রেড লাইট এখানে আসলো এবং এই রেড লাইট আসার পরে ইলেকট্রন ফ্লো হলো। ঠিক আছে, এই ইলেকট্রন ফ্লোটা বেশি, তাহলে কি বুঝবো আমরা, রেড লাইট অ্যাবজর্পশন বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। আচ্ছা, আমরা আবার দেখি বেশি হলো কিনা। ইলেকট্রন ফ্লো কখন বেশি হবে? যখন এখানে ইয়া কি বলে, যে রেড রেড লাইট বেশি আসলে ইলেকট্রন ফ্লো বেশি হবে না? জি স্যার, আচ্ছা, তো রেড লাইট বেশি আসবে কখন? যখন ডিঅক্সি হিমোগ্লোবিন বেশি বেশি থাকবে না কম থাকবে। থাকবে? মানে রেড লাইট কখন বেশি বেশি থাকবে। আসবে? কম রেড লাইট থাকলে কম থাকলে রেড লাইট বেশি আসবে। শুনেন, এখানে তো আসলে এক্সাম্পল গুলা, মানে আমি আসলে এই এক্সাম্পলে যেতে চাইনি, তারপরও যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ধরেন আপনি কিছু কোনো একটা ফরেস্টে গিয়ে কিছু কলা দিলেন, এক এক বস্তা কলা ফরেস্টে গিয়ে দিয়ে আসলেন, যে আপনার জানার উদ্দেশ্য হলো যে ওই ফরেস্টে কয়টা বানর আছে। তা আপনি সকালে দিয়ে আসলেন, সন্ধ্যায় গিয়ে দেখলেন যে কলার মানে প্রায় অর্ধেকেরও বেশি কলা রয়ে গেছে। তার মানে আপনি কি বুঝবেন যে ওই এলাকায় কেমন বানর কেমন আছে, বেশি না কম? যদি বানর বেশি কম থাকতো আছে তাহলে, স্যার। কম আছে, কম। বানর তো পুরা কলা খেয়ে ফেলতো। ঠিক আছে, এই যে যে আমরা রেড লাইট ফেলছি, এটাকে আপনি এই বানরের কলা খাওয়ার মতো মনে রাখেন। এটা হচ্ছে যে খুব সুস্বাদু কোনো ব্যানানা, আর একে খাওয়ার জন্য আছে হচ্ছে এই ডিঅক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, এখন ডিঅক্সি হিমোগ্লোবিন যদি বেশি থাকে ব্লাডে, কোনো কারণে স্যাচুরেশন কমে গেছে, ডিঅক্সি হিমোগ্লোবিন বেশি, তাহলে এই প্রচুর পরিমাণে ওই রেড লাইটকে খাবে যেমন বানর কলা খায়। তাহলে এই যে যে আপনি সন্ধ্যায় গিয়ে যেমন যদি প্রচুর কলা খায়, আমরা একদম কিছুই পাবো না, বস্তায় দেখা যাবে একটা দুইটা কলা হয়তো রেমনেন্ট আছে, তাহলে এখানে অনেক কম পরিমাণে রেড লাইট ইয়াতে আসবে, অপর প্রান্তে আসবে। এবং অপর প্রান্তে তো আছে হচ্ছে গিয়ে আপনার ফটোডায়োড বা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এই সেমিকন্ডাক্টরে যখন ওই অল্প লাইট পড়বে তখন ইলেকট্রন ফ্লো কেমন হবে, কম না বেশি? কম স্যার, কম। কনফিডেন্ট কম তো? হবে স্যার। কম? কনফিডেন্ট কম? কনফিডেন্ট তো? কনফিডেন্টলি বলছেন তো যে আমরা যদি এনার্জি কম দিই ইলেকট্রন ফ্লো কম হবে? ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে ইলেকট্রন ফ্লো যদি কম হয় বুঝতে হবে যে আলো কম আসছে, বুঝতে হবে কেন আলো কম আসছে, ডিঅক্সি হিমোগ্লোবিন বেশি ব্লাডে। ঠিক আছে, অতএব ইলেকট্রন ফ্লো কম হলে সে এইটা করবে, যে রেড লাইট অ্যাবজর্পশনটা বেশি। ঠিক আছে, তো যাই হোক, শুরুতে আমরা রেড লাইট ফেললাম, তারপরে রেড লাইট বন্ধ, রেড লাইট বন্ধ হলে আসবে হচ্ছে আপনার ইনফ্রারেড, ইনফ্রারেড আসলে ইনফ্রারেডকে খায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। ঠিক একই রকম ভাবে সে বের করবে যে কতটুকু আসলো অক্সি হিমোগ্লোবিন। দেন যেটা হবে যে দুইটা লাইটে অফ করা হলো। হুম, ধরেন রেড বন্ধ, ইনফ্রারেড বন্ধ। এখন আপনি দেখেন তো, রেড লাইট বন্ধ হওয়ার পরে এই দিক দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো হওয়ার চান্স আছে কিনা, খুব খেয়াল করেন। রেড লাইট বন্ধ হয়েছে, বাট এখানে কোনো ইলেকট্রন ফ্লো হওয়ার চান্সেস আছে কিনা? রেড লাইট আমরা ফেলছি না, রেডও বন্ধ, না স্যার, ইনফ্রারেডও বন্ধ, কোনো এনার্জি নাই, তাহলে ইলেকট্রন ফ্লো হবে? হবে না। না স্যার। আচ্ছা, ইনফ্রারেড বন্ধ, এখন এই রিজিয়নে কি কোনো ইলেকট্রন ফ্লো হবে?
না স্যার। হবে না, আচ্ছা। তো এখন এই পালস অক্সিমিটার সাহেব সে আর কি দেখতে পেল যে রেড লাইট বন্ধ, তারপরে এখানে কিছু ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইনফ্রারেড বন্ধ, তারপরে এখানে কিছু ইলেকট্রন ফ্লো হচ্ছে। তাহলে পালস অক্সিমিটার একটু হাসবে, হাইসা ও বুঝে নিবে যে এই লাইটটা এম্বিয়েন্ট লাইট। ঠিক আছে, এম্বিয়েন্ট যে লাইট, সেই লাইটের জন্য যে এনার্জি আসছে, সেই এনার্জির কারণেই এখানে ইলেকট্রন ফ্লোটা হচ্ছে। বুঝতে পারছেন? তখন সে কি করবে, ওই এম্বিয়েন্ট লাইটের যে এনার্জি, এম্বিয়েন্ট লাইটের জন্য যে এনার্জি ফ্লোটা হচ্ছিল, সেটাকে সাবট্রাকশন করে দিবে, যে এটা আমি হিসাবেই নিব না, এটা একটা ইরর। ঠিক আছে, সে ওই এম্বিয়েন্ট লাইটের ওই ওই যে ইলেকট্রন ফ্লো যা হচ্ছিল ওইটাকে সে একদম, এটাকে মানে দুধ ভাত ফ্লো সে মনে করবে এবং এটাকে বাদ দিয়ে দিবে। কারণ রেড লাইট বন্ধ, ইনফ্রারেড লাইট বন্ধ, এখন তো ইলেকট্রন ফ্লো হওয়ার কথা না। যদি হয় তাহলে সে বুঝবে ডেফিনেটলি এটা রুমের লাইট থেকে যে এনার্জি আসছে সেই এনার্জির জন্য এই ফ্লোটা হচ্ছে, অতএব সে ওইটাকে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে সে হিসেব করবে। এবং পালস অক্সিমিটার আরো একটা জিনিস বাদ দেয়, সেটা কোন জিনিস? সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট যে অ্যাবজর্পশন হয় সেটাকে বাদ দিয়ে যে পালসেটাইল যে পার্টটা আছে, যে হঠাৎ হঠাৎ অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, ওইটাকে নিয়েই কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা পালস অক্সিমিটারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা বুঝলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে, ভিডিওটা মানে ইয়েটা বারে বারে দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো প্রত্যেক ক্লাসের শুরুতে বলি যে আপনাদের কোনো আগের ক্লাসে কোনো কনফিউশন আছে কিনা। কারণ হচ্ছে যে বেসিক্যালি এখন যদি আমি আবারও এটা নিয়ে বোঝাইতে যাই, তাহলে সময় আমি কভার করতে পারবো না। অলরেডি মানে প্রায় কষ্টের আছে। ইরোর অফ পালস অক্সিমেট্রি, কোন কোন কারণে পালস অক্সিমেট্রি ইরোর দেখায় বলতে পারবেন? স্যার হাইপোভাইব্রেশন হলে, তারপর স্যার প্রোবটা যদি স্যার লড়ে যায়, অথবা স্যার এক্সেসিভ মুভমেন্ট হয়, এক্সেসিভ মুভমেন্ট, ঠিক আছে। হাইপোথার্মিয়া, মানে আহ, আর কিছু? স্যার স্যার সব মিথাইল থেকে মেন। মিথামেগ্লোবিন। মানে যে কোনো রং কিন্তু পালস অক্সিমেট্রির ইরোর করতে পারে। মিথিলিন ব্লুর কথা বলছেন না মিথ, মানে মেট হিমোগ্লোবিনের কথা মিথ বলছেন? হেমোগ্লোবিনেমিয়া, বিলিরুবিনেমিয়া, তারপর মিথিলিন ডাইব্লু, অথবা স্যার পিটিং অফ দ্য নেল বা নেল পলিশ, এগুলোর জন্য নেইল স্যার পলিশ, হতে পারে। ওকে, নেইল পলিশ। আচ্ছা, গুড। এখানে দেখেন আমি ইয়ের কথা বলছি, কার্বক্সি হিমোগ্লোবিন, মানে কার্বন মনোক্সাইড পয়জনিং এ যে হিমোগ্লোবিনটা হয় আর কি, কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিনের দেখেন এটা আহ খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সেটা হচ্ছে যে অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন এবং কার্বক্সি হিমোগ্লোবিন, ওদের যে ইনফ্রারেড লাইট অ্যাবজর্পশনের টেন্ডেন্সিটা একই রকম। ঠিক আছে, ধরেন আমি তো একটু আগে বললাম আপনাদের যে ইনফ্রারেড লাইট যখন ফেলা হবে, এই ইনফ্রারেড লাইটকে কে বেশি করবে, ইনফ্রারেড লাইটকে কে বেশি অ্যাবজর্ব করবে? হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে যে কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিনও ইনফ্রারেড লাইটকে একই হারে অ্যাবজর্ব করে, একই হারে, সেম অ্যাজ অক্সি হিমোগ্লোবিন। এবং এই পালস অক্সিমিটারের এত মেধা, সে এত কিছু করছে, কিন্তু এই কাজটা সে বুঝতে পারে না। ও জাস্ট লাইক এ রোবট,
ও চিন্তা করে যেহেতু মানে ইনফ্রারেডের অ্যাবজর্পশন মানে কার্বক্সি হিমোগ্লোবিন করছে না অক্সি হিমোগ্লোবিন করছে, সেটা বুঝতে পারে না যে এটা বেশি হচ্ছে, তার মানে ডেফিনেটলি এটার মানে অক্সি হিমোগ্লোবিনের পরিমাণ ব্লাডে বেশি আছে। দ্যাট ইজ মানে কার্বক্সি হিমোগ্লোবিন অনেক আছে, কিন্তু সে শো করবে পার্সেন্টেজ অফ স্যাচুরেশন ইজ 100%। এই 100%-এর মধ্যে হয়তো কার্বক্সি হিমোগ্লোবিনই আছে হচ্ছে গিয়ে আপনার 60%, আর অক্সি হিমোগ্লোবিন আছে হচ্ছে গিয়ে আপনার 40%। তো সে তো আসলে কোনটা আহ, মানে আলাদা করতে পারছে না, অতএব সে দেখাবে যে স্যাচুরেশন 100%। আসলে স্যাচুরেশন কতটুকু আছে? 40%। মানে হচ্ছে আপনি দেখবেন একটা সায়ানোস পেশেন্ট, কিন্তু তার স্যাচুরেশন দেখতে গেলে দেখবেন যে 100%। একটা খুবই ব্যাপার। বুঝতে পেরেছেন এটা? আর একটা ডিজিজ আছে, যে ডিজিজ পালস অক্সিমিটার দিয়ে মানে ডায়াগনোজ করা যায়। পালস অক্সিমিটার একটা ডিজিজকে ডায়াগনোজ করতে পারে। কোন ডিজিজ বলেন তো? এটা মেট হিমোগ্লোবিনেমিয়া, এটাকে পালস অক্সিমিটার ডায়াগনোজ করতে পারে। কিভাবে? মেট হিমোগ্লোবিনেমিয়া হলে পালস অক্সিমিটার সবসময় শো করবে এটা স্যাচুরেশন 85% ফিক্সড। মানে কারো কারো ব্লাডে যদি মেট হিমোগ্লোবিন থাকে, তাহলে তার স্যাচুরেশন ফিক্সড হয়ে যাবে 85%। অতএব পালস অক্সিমিটারই একমাত্র এটাকে ডায়াগনোজ করতে পারে। তাহলে ধরেন তার স্যাচুরেশন আছে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল স্যাচুরেশন 70, দেখাচ্ছে কত? 85। বেশি মানে বেশি দেখাচ্ছে। আবার তার স্যাচুরেশন যদি 90 থাকে, দেখাচ্ছে কত? 85 কম। মানে সে স্যাচুরেশন বেশিও দেখাতে পারে, কমও দেখাতে পারে। ঠিক আছে? ইরোর অফ পালস অক্সিমিট্রিটা দেখে নেবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে পালস অক্সিমিটার বডির ফেভারেবল কন্ডিশনে খুব ভালো কাজ করে। হেমোডিনামিক্যালি পেশেন্ট স্টেবল, দারুণ কাজ করবে। পেশেন্ট যখনই হেমোডিনামিক্যালি আনস্টেবল হবে, ওর কাজের ইয়েটাও কমে যাবে, এফিসিয়েন্সি। লো কার্ডিয়াক আউটপুট যদি হয়, কাজের এফিসিয়েন্সি কমে যাবে, হাইপোথার্মিয়ায় এফিসিয়েন্সি কমে যাবে। ঠিক আছে? এম্বিয়েন্ট লাইট ইরোর করতে পারে, নেইল পলিশ ইরোর করতে পারে, যে কোনো ডাই ইরোর করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পালস অক্সিমিটার শেষ হলো আমাদের। পেছনের কোনো কিছু স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার জি। কেউ বুঝেছেন? এরকম কেউ কি আছে? না 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 না, এটা হয় নাই। ওকে, তাহলে সবাই বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আহ, ধরেন টেম্পারেচারের সাথে টেম্পারেচারের সাথে কোনো লিকুইড মলিকুলের যে মানে রিলেশন যেটা, সেটা হলো
টেম্পারেচার যদি বাড়ে তাহলে ওই লিকুইডে যত মলিকুল আছে ওই মলিকুল গুলার এভারেজ মোশন বেড়ে যাবে। যেমন এখানে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে এখানকার সমস্ত মলিকুলের আমরা যদি মোশনটা গড় করি তাহলে যা পাবো, টেম্পারেচার যদি আমরা বাড়াই 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দেখা যাবে যে এই মলিকুল গুলার এভারেজ মোশন বেড়ে গেছে আগের চেয়ে। ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা যদি টেম্পারেচার আরো বাড়াই এভারেজ মোশন আরো বাড়বে। এইটুকু আমরা জেনে নিলাম যে যে কোনো মলিকুলের এভারেজ মোশন ডিপেন্ডস আপন টেম্পারেচার অফ দ্যাট মলিকুল। ঠিক আছে। আচ্ছা, এখন এই এভারেজ যে মলিকুল, সবসময় মনে রাখবেন যে আমরা যেখানে মানে আমরা এমবিবিএস এ যে লেকচার রুমে ক্লাস করতাম, আমি মানে খেয়াল করতাম যে আমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব আছে যারা এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি এরা সবার থেকে আলাদা। ঠিক আছে। তো এই এই যে যে এই এক্সট্রা অর্ডিনারি যে আমাদের যে ফ্রেন্ড ট্রেন্ড আছে এক্সট্রা অর্ডিনারি, এদের মতো করে কিছু এক্সট্রা কাইনেটিক মলিকুল থাকে যেই কোনো টেম্পারেচারে। এদের মোশন, এভারেজ যে মোশন, তার তুলনায় অনেক 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 বেশি। ঠিক আছে। এবং আপনি খেয়াল করেন আপনার ক্লাসে কিছু স্টুডেন্ট আপনি ডেফিনেটলি পেয়েছেন যাদেরকে আপনার মনে হয়েছে কিরে ভাই এরা এরকম কেন, ওদের আপনার মনে হয়েছে একটু কম বুঝতেছে বা এরকম, সেরকমও কিছু পাবেন। তো এই যে 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 কোনো টেম্পারেচারেই আপনি কিছু এভারেজ মোশনওয়ালা মলিকুল পাবো আমরা ম্যাক্সিমাম। একটা মলিকুলের মোশন থাকবে, এভারেজ একটা মোশন থাকবে, ওই মোশনের বাইরেও কিছু এক্সট্রা কাইনেটিক মলিকুল থাকবে, এবং ওই মোশনের চেয়েও কম কিছু মলিকুল থাকবে যারা নিচে পড়ে থাকবে। আর এক্সট্রা কাইনেটিক মলিকুল গুলা সারফেসে চলে যাবে, এবং এদের মানে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি যদি অনেক বেশি হয় তাহলে এরা আর কি ওদের গোত্র ত্যাগ করবে। হচ্ছে লিকুইড থেকে সে আস্তে আস্তে ভ্যাপার হওয়া শুরু করবে। কোন মলিকুল গুলা? যে মলিকুল গুলার কাইনেটিক এনার্জি এভারেজের চেয়ে বেশি ছিল, এবং এরা ইভাপোরেশন হবে। ওকে, আমরা যদি এই ইয়েটাকে লিকুইডটাকে ঢেকে দেই, ক্লোজ কোনো কিছু দিয়ে ঢেকে দেই, তাহলে যেটা হবে যে লিকুইডটা আস্তে আস্তে এই জায়গাটা দখল করে ফেলবে। আপনারা নিশ্চয়ই আজকে ক্লাসের পরে হ্যাপাজার্ডলি হলেও এইটুকু বুঝতে পেরেছেন যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ওয়াটার ভ্যাপার ধরে রাখার ক্ষমতা থাকে, এর বেশি সে ধরে রাখতে পারে না। ঠিক আছে। একটু আগে যেমন আমরা বলেছিলাম এখানে যদি 1 লিটার এয়ার হয় যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এখানে ওয়াটার ভ্যাপার হচ্ছে হচ্ছে যখন 17 মিলিগ্রাম পর্যন্ত হয়ে যাবে ওয়াটার ভ্যাপার, এরপরে যদি একটা ওয়াটার ভ্যাপার এখান থেকে বের হয়, তখন ও বলবে কি যে ভাই আমার আর জায়গা নাই, তুমি নিচে যাও। যদি 2টা বের হয় সে বলবে ভাই নিচে যাও, দুইটাই নিচে আসবে। যদি 3টা বের হয় সে বলবে ভাই জায়গা নাই, নিচে যাও। এই যে যে ইকুইলিব্রিয়াম স্টেটে যখন পৌঁছে যাবে ভ্যাপার হওয়া এবং ভ্যাপার পানিতে ডুব দেয়া, এই ইকুইলিব্রিয়াম স্টেটকে এই ইকুইলিব্রিয়াম স্টেটে এই যে যে ভ্যাপার গুলা এখানে আছে, এই ভ্যাপার যেই প্রেসারটা জেনারেট করবে সেই প্রেসারটাকে বলা হয় স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার।
বুঝতে পেরেছেন? না, চয়ন না, প্রশ্ন করেছিলেন কে? জি ইয়া, ভাইয়া, জি নিশাত। আচ্ছা নিশাত। এখন দেখেন যে যদি আমরা টেম্পারেচার, এখানকার টেম্পারেচার, নিশাত প্রত্যেকটা প্রশ্নের আনসার দিবেন কিন্তু। এখন টেম্পারেচার যদি আমরা 34 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে এখানকার যে মলিকুলের এভারেজ মোশন ছিল, এভারেজ মোশন, সেটা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ভেরি গুড। এভারেজ মোশন যদি বাড়ে, তাহলে এই যে যে এক্সট্রা কাইনেটিক এনার্জির যে মলিকুল গুলা ছিল, সেই মলিকুল গুলার নাম্বার কি হবে? এভারেজ মোশন বাড়বে। বাড়লে এই মলিকুল গুলাও বাড়বে। বাড়বে, এবং এই মলিকুল গুলা এভাবে জোর করে সে ঢুকে পড়বে, ওই 1 লিটার এয়ারের মধ্যেই জোর করে ঢুকে পড়বে, এবং দেখা যাবে যে 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ও প্রায় 34 মিলিগ্রাম, 30 মিলিগ্রাম পর্যন্ত মলিকুল ধরে রাখতে পারছে। তো 30 মিলিগ্রাম যখন ধরে রাখবে, তখন এরপরে যেটা হবে যে একটা বের হলে একটা ভিতরে ঢুকবে, দুইটা বের হলে দুইটা ভিতরে ঢুকবে। তো আমরা 4 ডিগ্রি সেলসিয়াসে তাহলে এখানে যত মলিকুল আছে তারা একটা প্রেসার দিবে, সেই প্রেসারটাকে আমরা বলবো ওই টেম্পারেচারের স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার। ঠিক আছে। এখন নিশাত আপনি বলবেন 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 17 মিলিগ্রাম ওয়াটার ভেপার যেই প্রেসার দিয়েছিল, ওইটা ছিল ওর স্যাচুরেটেড ভেপার প্রেসার। 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 34 মিলিগ্রাম ওয়াটার ভেপার যেই প্রেসার দিবে, সেটা হবে 34 ডিগ্রি সেলসিয়াসের স্যাচুরেটেড ভেপার প্রেসার। তাহলে টেম্পারেচার বাড়লে স্যাচুরেটেড ভেপার প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, ইয়েস। এবং এই টেম্পারেচার বাড়াতে বাড়াতে যখন স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারের সমান হবে, অ্যাটমসফেরিক প্রেসারের সমান হবে, একদম 100 কিলো পাস্কেল হয়ে গেছে টেম্পারেচার বাড়াতে বাড়াতে স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার, তখন কি হবে বলেন তো? একটা সুনামির মতো একটা এক্সপ্লোশন হবে, সেটা কি বলেন তো? এটা হচ্ছে স্টেবল হয়ে যাবে, আর বাড়বে না। আচ্ছা, তা মানে আমি যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে যখনই 100 কিলো পাস্কেল, দ্যাট ইজ অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়ে যাবে স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার, তখন এই যে যে লিকুইড আছে, এই লিকুইডের নিচে উপরে ডানে বামে সবখানে যত মলিকুল আছে সব সুনামির মতো আর কি সে উপরে চলে আসার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসার যেহেতু সমান হয়ে গেছে, সে আর লিকুইডে এখন থাকতে চাচ্ছে না। ইচ অ্যান্ড এভরি মলিকুল অফ লিকুইড ওয়ান্টস টু এসকেপ দ্য লিকুইড, এসকেপ করার চেষ্টা করবে, এবং এতে যেটা হবে যে এই লিকুইডের মানে নিচের মলিকুল যখন লিকুইড ফুরে বের হবে, তখন সারফেস এরিয়াটা ইরেগুলার দেখা যাবে, আমরা চোখেই দেখতে পারবো ভ্যাপার হচ্ছে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে বয়েলিং পয়েন্ট। ওকে, আমি মনে হয় স্যাচুরেটেড ভ্যাপার প্রেসারটা বোঝাতে পেরেছি। জি।